এই যে স্কুল বিদেশে বলতে ওরা ইউরোপ বলতে আমরা সবসময় একটা অ্যাটেনশন অবস্থা বুঝি, তাই না? যা করতে হবে ঠিক করতে হবে, একেবারে এক্স্যাক্ট হতে হবে, কোনো রকম এদিক ওদিক চলবে না। এবং ওখানে মাস্টাররাও সেরকম। আজকাল অবশ্যই একটু মাস্টাররা অন্যরকম হচ্ছে। তো আমাদের এটা একটু স্কুলের মধ্যে একটু দেশি ভাবও আছে, আবার একটু ঢিলে ঢালা ভাবও আছে। আমরা এখানে আলোর চর্চা করতে এসে যেন লেফট রাইট করতে আরম্ভ না করি, কুচকাওয়াজ না করি। এটা একটা মনের আনন্দের ব্যাপার। জীবনে বড় কিছু পাওয়া কিন্তু সামরিক তন্ত্রের পক্ষে সম্ভব না। বড় জিনিস পেতে হলে একটু আলসেমি দরকার হয়, ঢিলেমি দরকার হয়। এটা সবসময় দেখা যায়। রবীন্দ্রনাথ বলেছেন যে শিল্প কি, সঙ্গীত কি, এটা হচ্ছে অকাজের কাজ। অকাজের কাজ যত, আলস্যের সহস্র সঞ্চয়, আনন্দের শত শত আয়োজন। সুন্দর জিনিস কিসের থেকে আসে? আলসেমি থেকে আসে। আমি একবার এখানে বলেছিলাম যে যে মানুষ ছুটছে প্রচণ্ডভাবে তার মাথায় নতুন আইডিয়া আসা কিন্তু বেশ কঠিন। সে কাজে এত ব্যস্ত, বস্তু নিয়ে এত ব্যস্ত যে আইডিয়া তার মাথায় আসতে চায় না। কিন্তু সেই মানুষটাই যখন সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজতে শুরু করে তখন তার মাথায় কিছু নতুন আইডিয়া দেখা দেয়, তাই না? আর বাথরুমে গিয়ে সিঙ্গার হয় না এমন কোনো লোক নাই। কেন? কেন? তার কারণ ওই সময় আমরা আছি অবকাশের মধ্যে, ঢিলেমের মধ্যে, আলসেমির মধ্যে। আলসেমি থেকে আইডিয়া জন্মগ্রহণ করে। এই জন্য আড্ডা থেকে পৃথিবীতে যত আইডিয়া জন্মগ্রহণ করেছে আর কোনো জায়গা থেকে তত আইডিয়া জন্মগ্রহণ করেনি। এমনকি সভ্যতা পর্যন্ত আড্ডা থেকে হয়েছে। সক্রেটিস কি করতেন? আড্ডা দিতেন। তার ছাত্রটাত্র ঠিক ছিল না, তার সঙ্গে সক্রেটিসের কথা শুনতে আসতো। ক্লিস্তেনিস নামে এক ভদ্রলোক ছিলেন, 7 মাইল দূরের থেকে প্রত্যেক দিন হেঁটে শুধু সক্রেটিসের কথা শোনার জন্য আসতেন। নতুন নতুন কথা, বিস্ময়কর কথা, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কথা। সেখানে আরো অনেকে থাকতেন, তারাও বলতেন। এই যে আড্ডা, আড্ডাটাই হচ্ছে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় যদি শ্রেষ্ঠ সাকসেস কখনো কোনো বিশ্ববিদ্যালয়ের হয় তবে সেটা আড্ডা থেকে হয়। কোন বিশ্ববিদ্যালয়ের দালান কত, ছাত্র কত, মেধা কত, তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাপ ঠিক হয় না। বিশ্ববিদ্যালয় হচ্ছে কোথা থেকে কত বেশি উদ্দীপ্ত মুখর মানুষ জন্মগ্রহণ করল, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এবং সেটা একটা বিরাট জিনিস হচ্ছে আড্ডা। আড্ডায় পরস্পর তর্ক করে, ঝগড়া করে, খোঁচা দেয়, পরে যে লেখে, লিখলে পরে ও আরেকটা লেখে, লিখতে 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 দেখা যায় যে একটা। তা আমরা এখানে সেই আড্ডা বসাতে চাই। এই জন্য আমরা আলোর স্কুল নই, আমরা আলোর স্কুল। আমি কিছুদিন আগে লন্ডনে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি পরিমাণ টাকা রোজগার করতে চাও? সে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে। সে বলল যে এনাফ টু হ্যাভ এ গুড লাইফ, এনাফ টু হ্যাভ এ গুড লাইফ। তা আমি বললাম যে দেখো, এনাফ তো বড় ভয়াবহ কথা। কেমন এনাফ? মানে কত টাকা? এনাফের তো কোনো শেষ নাই, আর গুড লাইফেরও কোনো শেষ নাই। এবং আসলে আমি সবসময় দেখেছি যে মানুষ গুড লাইফ করতে করতে শেষ পর্যন্ত ব্যাড লাইফের মধ্যেই ঢুকে পড়ে। গুড লাইফ মানে সে মনে করে টাকা, এবং টাকার চাইতে ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে নাই। কিছু পরিমাণে সে ভালো, সীমানা যতক্ষণ তার আছে ততক্ষণ সে ভালো, কিন্তু যখন সীমানা লঙ্ঘন করল তখন তার চাইতে বিভৎস জিনিস পৃথিবীতে হয় না। তা আমি তখন তাকে বললাম, তোমার এনাফ কততে?
আমি তো দেখেছি মানুষ প্রথমে বলে 50,000 হলে এনাফ, 50,000 হয়ে গেলে বলে 5 লাখ হলে এনাফ, তারপরে বলে 50 লাখ হলে এনাফ, তারপরে বলে 5 কোটি হলে এনাফ, তারপরে যে কি বলে আর কিছুই বোঝা যায় না। মানুষের যা দরকার, রবীন্দ্রনাথ এটা বলেছেন, মানুষের যা দরকার তার একটা শেষ আছে। যেমন খাবার খেতে হয়, আমাদের ক্ষুধা লাগে, খেলে পরে পরিতৃপ্ত হলে ক্ষুধাটা শেষ হয়ে গেল। কিন্তু নেশা, এর কোনো দরকার আছে? দরকারও নেই, শেষ হয়ে। এক এক যুগে পৃথিবী এক এক নেশার মধ্যে পড়েছে। আজকের পৃথিবী কিসের নেশা পড়েছে? বিত্তর সম্পদের নেশা পড়েছে। কখনো পড়েছে ধর্মের নেশায়। বাড়ির থেকে হাজার হাজার ছেলে বেরিয়ে গেছে, কি করে মানুষের শান্তি আনা যাবে, কি করে জীবনকে সুখী করা যাবে, কি করে সুন্দর জীবন যাপন করা যাবে, এর অন্বেষণে বেরোতে 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 আমরা কতগুলো ধর্মকে পৃথিবীতে পাই। কখনো গেছে দর্শনের যুগ, কখনো গেছে শিল্প সাহিত্যের যুগ, কখনো গেছে টেকনোলজির যুগ, কখনো গেছে বিজ্ঞানের যুগ। আজকে কিসের যুগ? বিত্ত সম্পদের যুগ। এখন বিত্ত সম্পদ কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? নিশ্চয়ই কিছু পরিমাণে খুবই প্রয়োজনীয়। এটা না হলে জীবনের, পৃথিবীর বহু কিছু হবে না কোনোদিন। কিন্তু এটা একটা উন্নত জিনিস কি? বিত্ত সম্পদ কি খুব মহান জিনিস? বিত্ত দিয়ে কি হয়? স্বার্থ, সংঘাত, সংঘর্ষ, রক্তপাত, লোভ, বিশ্বাসঘাতকতা, পাপ, অর্থ অনর্থের মূল। সেই অর্থ কাজে লাগে। এখন তো দুনিয়াতে মানুষ আছে আর সব আছে, এর বাইরে তো আর কিছু নাই। রেনে ডেকার্তে এসে বলেছিলেন যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। কারণ মানুষ বহুকাল ধরে বার করতে পারে নাই যে সে যে আছে তার প্রমাণ কি। কেমন আমি মানুষ দেখছি, পৃথিবী দেখছি, নদী দেখছি, সব দেখছি, সব ঠিক আছে, সব রাইট, সবগুলো সত্য, কিন্তু আমি যে সত্য তার প্রমাণ কি? আমি দেখছি তার প্রমাণ কি? এইটা মানুষ বার করতে পারেনি। রেনে ডেকার্তে এসে প্রথম এটা বার করলেন, বললেন যে একটা জায়গায় এটা সত্য। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। হতে পারে ওই নদীটা মিথ্যা, হতে পারে পর্বত মিথ্যা, হতে পারে মানুষ মিথ্যা, নগর মিথ্যা, সভ্যতা মিথ্যা, কিন্তু আমি যে দেখছি, আমি যে তা নিয়ে চিন্তা করছি, এটাই প্রমাণ করে যে আমি আছি। এর প্রতিধ্বনি করতে গিয়ে আবার কেউ বলেছেন, উনি বলেছিলেন আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। প্রতিধ্বনি করতে গিয়ে আবার কেউ বলেছে আই ফিল দেয়ারফর আই অ্যাম। একই জিনিস। আর এই যুগে এসে হয়েছে আই শপ দেয়ারফর আই অ্যাম, তাই না? এই যুগের অস্তিত্ব হচ্ছে শপিং। সমস্ত দর্শনীয় জায়গায় যে দেখেছি, এই একটু দেখে টেখেই কোথায় দোকানে চলে গেছে। কেমন যেন দোকান করতেই গিয়েছিল। কেমন ওই ক্যান্টারবারি গির্জাটা ছিল, দেখাটা ছিল তার জন্য একটা জাস্ট একটা এক্সকিউজ, একটা অজুহাত। এখন কথা হচ্ছে যে এর বাইরে কি ভালো কিছু আছে পৃথিবীতে? একমাত্র বিত্ত সম্পদ, লালসা ছাড়া, ফাস্টফুডের দোকান ছাড়া, শপিংয়ের দোকান ছাড়া আর কি কিছু আছে পৃথিবীতে যা নিয়ে মানুষ বাঁচতে পারে, যা নিয়ে এতকাল মানুষ বেঁচেছে এবং ভবিষ্যতেও আবার বাঁচবে?
কি আছে এমন সুন্দর, গভীর, মহৎ, উন্নত? কি আছে? শিল্প আছে, তাই না? আছে, সাহিত্য আছে, আর কি আছে? দর্শন আছে, ধর্ম আছে, সঙ্গীত আছে, বিজ্ঞান আছে, স্বপ্ন আছে, নদী আছে, মেঘ ভরা আকাশ আছে, পূর্ণিমা রাত্রি আছে, এবং এই পৃথিবীর যা কিছু সুন্দর জিনিস দিয়ে তৈরি সেই অপরিমেয় অপার্থিব জিনিসগুলো আছে। আমরা কি ভাগ্যবান যে এই পৃথিবীতে একবারের মতোই আমরা জন্মাতে পেরেছি, আর কোনোদিন কোনোভাবে আমরা জন্মাবো না। আমরা কেউ 5টা জেলাতে গেছি বা 7টা জেলাতে গেছি বা 5টা দেশে গেছি বা 7টা দেশে গেছি, 20টা দেশে গেছি, এই পর্যন্ত গেছি। কিন্তু এমন কি হলে আরো ভালো হতো না যে আমরা সারা পৃথিবীতে গেছি? হতো কি না? হ্যাঁ, আমরা সমস্ত মহাসমুদ্রগুলো দেখেছি, হ্যাঁ, তুষার আবৃত পর্বতমালা দেখেছি, কেমন প্রেরির অঞ্চল দেখেছি, বরফে ঢাকা পৃথিবী দেখেছি, আবার শুষ্ক মরুভূমি দেখেছি, শহর দেখেছি, বড় বড় সমস্ত কিছু দেখেছি। এটা হলে কি আরো ভালো হতো না? এবং আমরা যখন যাই কোথাও তখন কি সব দেখি? সাধারণ জিনিস, দৈনন্দিন জিনিস, এগুলো কি খুব বেশি দেখি? প্রধানত কি দেখি? মিশরে গেলে আমরা কি দেখব? প্রথম পিরামিড। চীনে গেলে আমরা কি দেখব? গ্রেট ওয়াল দেখব হয়তো, তাই না? আমরা যদি প্যারিসে যাই কি দেখব? আইফেল টাওয়ার দেখব, লুভ মিউজিয়াম দেখব, সেখানে মোনালিসা আছে, সেই ছবিটা দেখব, তাই না? ইন্ডিয়াতে গেলে আমরা কি দেখব? হ্যাঁ হ্যাঁ, তাজমহল দেখব। সুতরাং সারা পৃথিবীর সবকিছু ঘুরে সব শেষ করে আসব, এটা কখনোই হবে না। আমরা তার শ্রেষ্ঠ জিনিসগুলো দেখে আসব, এবং শ্রেষ্ঠ জিনিসের মধ্যে যেহেতু সমস্ত জিনিসের প্রতীক, এই শ্রেষ্ঠ জিনিসগুলো কিন্তু একটা সমস্ত জাতির প্রতীক। চীনের শক্তিমত্তার প্রতীক হচ্ছে তার চীনের প্রাচীর, যেটাকে চাঁদের থেকে দেখা যায়। একমাত্র ম্যানমেড জিনিস, মানুষের তৈরি জিনিস, যেটা চাঁদের থেকে খোলা চোখে দেখা যায়। তা আমরা শ্রেষ্ঠ জিনিসগুলো দেখব। তো তেমনি এই আলোর স্কুলেও আমরা 1টা-2টো জেলার মধ্যে থাকবো না, 5টা-6টা দেশের মধ্যে থাকবো না। মানব জাতি এই পর্যন্ত যা কিছু ভেবেছে, যা কিছু চিন্তা করেছে, সমস্ত শাখা, জ্ঞানের সমস্ত শাখার মধ্য দিয়ে আমরা হেঁটে বেড়াবো। শ্রেষ্ঠ যা কিছু শ্রেষ্ঠ, মানব সভ্যতার যা কিছু শ্রেষ্ঠ, সেটাকে আমরা সঙ্গে করে নিয়ে নেব। এইটি হচ্ছে আমাদের আলোর স্কুলের উদ্দেশ্য। কেন আমরা হাঁটব? আমরা কি সবাই এক একজন বিরাট সক্রেটিস হয়ে যাব, না প্লেটো হয়ে যাব? কেউ কেউ হতেও পারি, কিন্তু যদি নাও হই, অন্তত সেই আলোটা, তাই না, দৃষ্টির আলো, বিশালতার আলো, কেমন প্রজ্ঞার আলো আমার ভেতরে কম বেশি আসবেই আসবে। শনন যেটা বলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে অধ্যবসায় যার থাকবে, প্রতিভা যে থাকবে, সেই যে থাকবে এমন কোনো কথা নেই। কারণ প্রতিভা খুব অস্থির, প্রতিভা কোনো একটা জায়গায় সে দাঁড়াতে চায় না, কেমন সে নিজের জগৎ খোঁজে, নিজেই নিজেকে নির্মাণ করতে চায়। মনে আছে সেই ক্যাসাবিয়াঙ্কার গল্প? কেমন ক্যাসাবিয়াঙ্কার যুদ্ধ জাহাজে বাবার সঙ্গে গিয়েছিল, বাচ্চা ছেলে। বাবা বললেন যে তুমি এইখানে দাঁড়িয়ে থেকো আমি না আসা পর্যন্ত। ইতিমধ্যে বাবা সেই যুদ্ধ জাহাজে, যুদ্ধ হচ্ছিল, বাবা মারা গেলেন, আর তিনি আসবেন না। কিন্তু ক্যাসাবিয়াঙ্কা, বাবা বলে গেছেন তুমি সরতে পারবে না। উনি বারে বারে জিজ্ঞেস করছেন যে বাবা তুমি কোথায়, আমি কি এখান থেকে যাব? এবং বাবা কোনো উত্তর দিলেন না। ক্যাসাবিয়াঙ্কা ওইখানে দাঁড়িয়ে
জাহাজের সঙ্গে ডুবে মরে গেলেন। এটা একটা গল্প হিসেবে মনে হয় যে বোকার গল্প। ও তো বাঁচার চেষ্টাও করতে পারত, আশেপাশে তাদের জাহাজও ছিল, সেই সব জাহাজে গিয়ে উঠতে পারত। কিন্তু এই বোকামি যার মধ্যে না থাকে সে কখনো বড় কিছুকে অর্জন করতে পারে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা তাকে বলেছিলেন, এটা গল্প হতে পারে কিন্তু যাকে তাকে নিয়ে এই গল্প তো হয় না, কই আমাকে নিয়ে তো হয় না। কেমন? ঈশ্বরচন্দ্রের মা বললেন যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, তুমি অত তারিখে আসবে। উনি চাকরিতে ছুটির দরখাস্ত করলেন, সাহেব ছুটির দরখাস্ত নামঞ্জুর করলেন। উনি চাকরি ছেড়ে দিয়ে পায়ে হেঁটে সেই মেদিনীপুর গিয়ে উপস্থিত হলেন। সামনে দামোদর নদ, বৃষ্টি হয়েছে প্রচন্ড এবং পাহাড়ি নদী ঘন বর্ষণে একেবারে উত্তাল হয়ে আছে, যে কোনো লোক পড়লেই মরে যেতে পারে। সেই নদী পার হয়ে, সাঁতরে পার হয়ে উনি মায়ের কাছে গিয়ে বললেন যে আমি এসেছি। এর চাইতে বোকামি আর কি হতে পারে? আর এটা যদি, গল্পটা যদি সত্য নাও হয়, ওনার আরেকটা গল্প বলি। সেটা হচ্ছে যে নীলদর্পণ নাটকের অভিনয় হচ্ছে, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। সেখানে আছে যে নীলকর সাহেব রোগ ক্ষেত্রমণি নামে এদেশের একটা কাজের মেয়ের উপরে বলাৎকার করতে যাচ্ছে এবং সেই সময়ে সেই রোগের চেহারা একটা বিভৎস জানোয়ারের চেহারা হয়ে গেছে এবং আমাদের দেশের মেয়েকে সে বলাৎকার করবে, মানে একটা জাতীয় অসম্মানের প্রতীক। আর কোনো উপায় নাই, তাকে ঠেকানোর থামানোর কোনো পথ নাই। হঠাৎ দেখা গেল দর্শকদের মধ্যে থেকে একটা চটি এসে একেবারে সেই ভিলেনের মুখের উপরে এসে লাগলো। অভিনয় করছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। উনি সেই চটিটা ধরে ফেললেন, ধরে মাথায় নিলেন, নিয়ে বললেন যে আজ আমার অভিনয় সার্থক, কারণ বিদ্যাসাগরের চটি আজ আমার দিকে ধাবমান হয়েছে। সবাই বলল যে কে 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 ছুড়ল? তাকিয়ে দেখে সামনের সিটে বিদ্যাসাগর বেকুবের মতো দাঁড়িয়ে আছে। উনি বাস্তব ভেবে স্বপ্নের মাথায় আঘাত করেছেন, তাই না? ওটা তো সত্যি না, ওটা তো নাটক। এই যে বোকামি, এই বোকামি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। এর মধ্যে আদিমতা আছে, এর মধ্যে মানুষের চিরন্তন শক্তিমত্তা আছে। তো যা হোক, আমরা আলোর স্কুলে তাহলে কি করব? মানব সভ্যতার শ্রেষ্ঠ জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াব। আমি একটা কথা দিয়ে শেষ করি। শঙ্করাচার্য নামে একজন দার্শনিক ছিলেন, তোমরা অনেকেই তার নাম জানো, খুব বিখ্যাত। তিনি কবিতা দিয়ে দিয়ে দর্শন প্রচার করেছিলেন। সংস্কৃত ভাষার খুব মিষ্টি কবিতা, সব কবিতা তার ছিল মধুর। এটা যে দর্শন, এটা মানুষ বুঝতেই পারত না। তো তার একটা কবিতা আছে, কাতব কান্তা কাস্তে পুত্রা, কে তোমার স্ত্রী, কে তোমার সন্তান? পুত্র সংসার হয়মবতীব বিচিত্রা। বোঝা যায় না? আমরা তো বাঙালি হয়েও বুঝি। উনি তো লিখেছেন সাউথ ইন্ডিয়াতে বসে, কাতব কান্তা কাস্তে পুত্রা, কে তোমার কান্তা মানে স্ত্রী, কে তোমার পুত্র? সংসার হয়মবতীব বিচিত্রা। সংসার অতিশয় বিচিত্র একটা জায়গা। কিরকম বিচিত্র? নলিনী দলগত জলমতি তরলম। নলিনী কি? পদ্ম। পদ্ম পাতার উপরে জল যেরকম টলমল করছে, তদ্বৎ জীবনম অতিশয় চপলম। সেই রকম জীবনও অতিশয় চপল। এই যায় 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 যায়। মা করু ধনজন যৌবন গর্ব। ধন জন যৌবনের গর্ব করো না, কারণ একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস দাঁড়িয়ে আছে,
হরতি নিমেষাৎ কালং সর্বং, নিমেষে কাল সবকিছু হরণ করে নিয়ে যায়। তাহলে কি আছে জীবনের শেষ পর্যন্ত? যা শ্রেষ্ঠ, যার চাইতে বড় কিছু নাই। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণকালের জন্য ভালো মানুষের সংস্পর্শ, সাহচর্য, এর চাইতে সুন্দর জিনিস। ভবতে ভবার নব তরণে নৌকা, হ্যাঁ, ওই নৌকাতে চড়ে ভব অর্ণব, এই পৃথিবীর সমুদ্র মানুষ পার হয়ে যেতে পারে। সুতরাং সবচেয়ে বেশি আমি বলবো একটা সুন্দর বন্ধু সঙ্গ যে থাকবে শেষ পর্যন্ত, সে এই সমাজের কোনো না কোনো ভাবে সে অ্যাসেটে পরিণত হবেই হবে।